ক্যান্টনমেন্টে গেলাম, মানে সিকিউরিটি অ্যাডভাইজার ব্যতীত অন্য যারা এই সরকারি কর্মচারী যারা আছে, অর্থাৎ 3 বাহিনী প্রধান থেকে শুরু করে মিটিং এ যারা উপস্থিত ছিল, পাশাপাশি আমি এবং ডিজিএফআই, এবং আমরা পরবর্তীতে ডিএমপি কমিশনারকেও কল করে নিলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর আরো একজন কর্মকর্তাকে কল করে নিলাম। ওইখানে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান উনি নিজের হাতে লিখলেন যে কোন পয়েন্টে কারা থাকবেন, পাহারা দেবেন, অর্থাৎ এই গার্ডিং করবেন বহিরাগত ঠেকানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে উত্তরার দায়িত্ব দেয়া হলো র্যাবকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে, যাত্রাবাড়ির দায়িত্ব দেয়া হলো সেনাবাহিনীকে, তারাই নিলেন। এবং এইভাবে বিভিন্ন এলাকা ভাগ হলো, যে যেমন বঙ্গভবন, সেক্রেটারিয়েট, বাংলাদেশ ব্যাংক, তারপরে 32 নম্বর গণভবন, পার্লামেন্ট ভবন, প্রাইম মিনিস্টার্স অফিস, এগুলোর দায়িত্ব সেনাবাহিনী নিলেন যে তারা এগুলো গার্ডিং করবেন। এবং সকাল থেকেই, এবং শাহবাগেও সেনাবাহিনী মোতায়েন থাকবে, তারা নিয়ে বেশিরভাগ দায়িত্ব তারা নিলেন। এবং পরবর্তীতে ওখানে একটা ভিডিও কনফারেন্সে সকল জিওসি এরিয়া কমান্ডাররা যুক্ত ছিলেন, ওখানেও আমাদের উপস্থিতিতে সেনাপ্রধান নির্দেশনাগুলো দিলেন। এগুলো কিন্তু 4 তারিখ রাত, তখন 12টার বেশি বাজে, প্রায় 12:30 বাজে তখনকার ঘটনা। কিন্তু এই যে পরের দিন সকালে যে ওনারা ছেড়ে দিবেন এইভাবে, এইটা তো আসলে বোঝা যায়নি। কারণ এটা যদি বোঝা যেত তাহলে অন্তত ওই জায়গাগুলো পুলিশ থাকতো, পুলিশ থেকে এই চেকপোস্ট বিভিন্ন জায়গায়, এবং উত্তরাতে যেখানে র্যাব দায়িত্বে ছিল, এবং ওখানে পুলিশের সাবেক ডিজি অর্থাৎ হাসিনার আমলের ডিজি মনিরুল ইসলাম অবশেষে তিনি মুখ খুলেছেন 5 আগস্টে হাসিনার কেন পতন হয়েছে। তিনি যে দূরদর্শিতার দেখিয়েছেন বা তিনি যেই ভয়ঙ্কর তথ্যগুলো দিয়েছেন সেটা স্পষ্ট, সেনাবাহিনী না থাকলে হয়তো বা এই বিপ্লব কখনোই সংগঠিত হতো না। তিনি জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কিছু তথ্য দিয়েছেন যেটা খুবই ভয়াবহ, যে মনে হচ্ছিল জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো বা এই বিপ্লবের অংশীদারিত্ব এবং আগে থেকে তিনিও চাচ্ছিলেন হাসিনার পতন হোক। কি করেছিলেন জেনারেল ওয়াকার, আমরা তার মুখ থেকে শুনে আসি, এরপর কথা বলবো। যে ডিপ স্টেটের যে অংশটা, এরা আসলে ভিতরে ভিতরে সরকারের বিপক্ষে এবং স্যাবোটাজ করেছে বলা যায়। কারণ এখানে যদি রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করার জন্য বা এই আন্দোলনে মানে আওয়ামী লীগ তো একটা বড় দল, কোনো সন্দেহ নাই। এত নির্যাতন নিপীড়নের পরেও এখন মানুষের মুখে মুখে, কিন্তু বাংলাদেশের মানুষের মুখে মুখে আওয়ামী লীগের নাম, যদিও ক্ষমতাসীনরা সাধারণ মানুষের কথা কখনই শুনে না বা শুনতে পায় না, কারণ কান অনেকটা তারা বধির থাকেন, যে দেওয়ালের ভাষা বুঝতে পারেন না। কিন্তু ফলে এই যে রাজনৈতিক শক্তিটাকে আসলে কাজে লাগানো হয়নি আমি মনে করি। যেমন 5 তারিখে ধরেন যে 5 তারিখ মানে ইভেন 3-4 তারিখের দিকে যদি আওয়ামী লীগ একটা বড় জমায়েত করতো, তারা তো 5-10 লাখ লোক জমা করার ক্ষমতা রাখতো, তাহলে কিন্তু এইটা তারা একটা জায়গায় অবস্থান করলেও সেটাও কিন্তু এই আন্দোলন কে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা একটা ভূমিকা পালন করতো, কারণ ওদের উপরে সাইকোলজিক্যাল ইফেক্ট তৈরি হইতো এবং রাজনৈতিক শক্তিগুলো তখন অন্য মানে সরকার বিরোধী শক্তিগুলো ভয় পেয়ে যেত। হ্যাঁ, আমরা রাজনৈতিক কোন ধরনের মুভমেন্ট তখন দেখিনি। তো এইটা আসলে এইটা আমি যতদূর দেখেছি, এটা আসলে মানে সমাবেশ ডেকেও, জমায়েত ডেকেও এটা পরবর্তীতে স্থগিত করা হয়। এটা ওই যে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকেই বলা হয় যে যেহেতু কারফিউ হবে, কারফিউর ভিতরে এদেরকে আসতে দেওয়া যাবে না, কারফিউ তাহলে ইম্পোজ করা সম্ভব হবে না। এবং 5 তারিখের ঘটনাটি আসলে খুবই এটি এই ঘটনাটি ঘটে যাওয়ার 4 তারিখের ঘটনা আমি বলি, তো নানাভাবে নানাজন নানা রং মাখিয়ে বলছে। 4 তারিখে দুপুরের দিকে একটা মিটিং ছিল, এই মিটিংটা 4 তারিখে ডিসিশন হয়েছে তা না, 4-5 দিন আগে ন্যাশনাল সিকিউরিটি সেল একটা আছে, সেই ন্যাশনাল সিকিউরিটি সেলের মিটিং
মাঝে মাঝে হয় অ্যাজ এন্ড হোয়েন নেসেসারি। তো অ্যাকর্ডিংলি এই ধরনের ক্রাইসিস তৈরি হলে তখন এই মিটিংটা হয়। তো 5-7 দিন আগে থেকেই চিঠি দিয়ে এই মিটিংটা ডাকা হয়েছিল, এবং ওই দিন একটু দেরিতে শুরু হয় বলে এটা আনুমানিক 12টা 12:30টায় শুরু হয়। এখানে 3 বাহিনী প্রধান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মানে লেফটেন্যান্ট জেনারেল অর্থাৎ পিএসও, এফডি, কিউএমজি এবং সিজিএস, তারাও এখানে উপস্থিত থাকেন। পাশাপাশি কয়েকটা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, পুলিশ প্রধান, তারপরে র্যাবের ডিজি, বিজিবি, আনসার, ডিজি, তারাও এখানে উপস্থিত ছিলেন। তো এই মিটিং এ কিন্তু মানে সমন্বিত ভাবেই কাজ করার সিদ্ধান্ত হয়, কিন্তু রাতের বেলায় হঠাৎ করে একটা মানে আনশিডিউলড এমার্জেন্সি মিটিং কল করা হয়। যদিও আমি সেই মিটিংটাতে ইনভাইটেড ছিলাম না, শুধুমাত্র ইউনিফর্মধারী যারা ছিলেন তারা গেছেন, বাট আমি মানে আমি এবং ডিজিএফআই আমরা গণভবনে উপস্থিত ছিলাম। এটি রাতে শুরু হয়, 10:30টার পরপর শুরু হয়, 10:30টায় শিডিউল 4 তারিখ রাতে, এবং এই মিটিংটা প্রায় 11:30টা পর্যন্ত চলে। তো ওই মিটিং এ 3 বাহিনী প্রধান এবং ওই 3 বাহিনী প্রধানের সাথেই তাদের যারা খুব ক্লোজলি কাজ করেন অর্থাৎ সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, তারাও ছিলেন। পাশাপাশি পুলিশ, আইজিপি, বিজিবি, আনসার এবং র্যাবের ডিজি, তারাও ছিলেন। তো এই মিটিং এর বিষয়বস্তু সম্পর্কে যেহেতু আমরা মিটিং এ ছিলাম না, জানি না, কিন্তু পরে বের হওয়ার পরে সিদ্ধান্ত হয় যে মানে জানতে পারি যে এই সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু কারফিউ বলবৎ আছে, সকাল থেকে ঢাকায় বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্ত। তো সেটাই আবার পরবর্তীতে এইটা সমন্বয়টা কিভাবে হবে, অর্থাৎ ঢাকার এন্ট্রি পয়েন্ট গুলোতে কারা কারা থাকবেন, সেটি অর্থাৎ কোন এন্ট্রি পয়েন্টে কারা নিয়ন্ত্রণ করবেন, সেটির জন্য বলা হয় যে ঠিক আছে, নিজেদের ভিতর একটা সমন্বয় করার জন্য একটা ছোটখাটো মিটিং এর মতো। তো অ্যাকর্ডিংলি ওই রাতে ওখান থেকে ক্যান্টনমেন্টে যাওয়া হয়। ওই মিটিং, ওখানে আমিও ছিলাম, সেনাবাহিনী 3 বাহিনী প্রধান, অর্থাৎ ওই মিটিং এ যারা ছিলেন তারা সহ। কিন্তু ওখানে যদিও সাবেক ইন্সপেক্টর জেনারেল তার যে কি রাজবন্দির জবানবন্দি দিয়েছেন, এখানে কিছু মিথ্যা কথা আছে, যেমন ওখানে বলেছেন রাজনৈতিক নেতাদের কথা, তারপর শ্রদ্ধেয় শেখ রেহানার কথা বলেছেন, তারা কেউ মিটিং এ ছিলেন না। ওই মিটিং এ ওখানে বাহিরে অর্থাৎ গণভবনেই লবিতে আমি, ডিজিএফআই আমরা বসা ছিলাম, এবং ওখানে শ্রদ্ধেয় শেখ রেহানা বাইরে ছিলেন, এবং ওখানে জেনারেল তারেক সিদ্দিকী সিকিউরিটি অ্যাডভাইজার ছাড়া ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী কেউ কিন্তু ওই মিটিং এ ছিলেন না। ফলে উনি এখানে এক ধরনের, আমি জানি না, উনি চাপে পড়ে হয়তো লিখে দেওয়া বক্তব্য উনি বলেছেন। এটা তো মানে পরবর্তীতে বোঝাই যাচ্ছে যে পুরো এই প্রক্রিয়াটাই আসলে ভুল ছিল। আমরা সেটা নিয়ে কথা বলবো পরে, আমি আগে ঘটনাটা শুনি। জি, তখন আমরা ক্যান্টনমেন্টে গেলাম, মানে সিকিউরিটি অ্যাডভাইজার ব্যতীত অন্য যারা এই সরকারি কর্মচারী যারা আছে, অর্থাৎ 3 বাহিনী প্রধান থেকে শুরু করে মিটিং এ যারা উপস্থিত ছিল, পাশাপাশি আমি এবং ডিজিএফআই, এবং আমরা পরবর্তীতে ডিএমপি কমিশনারকেও কল করে নিলাম, এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর আরো একজন কর্মকর্তাকে কল করে নিলাম। ওইখানে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান উনি নিজের হাতে লিখলেন যে কোন পয়েন্টে কারা থাকবেন, পাহারা দেবেন, অর্থাৎ এই গার্ডিং করবেন বহিরাগত ঠেকানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে উত্তরার দায়িত্ব দেয়া হলো র্যাবকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে, যাত্রাবাড়ির দায়িত্ব দেয়া হলো সেনাবাহিনীকে, তারাই নিলেন, এবং এইভাবে বিভিন্ন এলাকা ভাগ হলো, যে যেমন বঙ্গভবন, সেক্রেটারিয়েট, বাংলাদেশ ব্যাংক, তারপরে 32 নম্বর গণভবন, পার্লামেন্ট ভবন, প্রাইম মিনিস্টার্স অফিস, এগুলোর দায়িত্ব সেনাবাহিনী নিলেন যে তারা এগুলো গার্ডিং করবে, এবং সকাল থেকেই, এবং শাহবাগেও সেনাবাহিনী মোতায়েন থাকবে, তারা নিয়ে বেশিরভাগ দায়িত্ব সেনাবাহিনী, বেশিরভাগ দায়িত্ব তারা নিলেন।
এবং পরবর্তীতে ওখানে একটা ভিডিও কনফারেন্সে সকল জিওসি এরিয়া কমান্ডাররা যুক্ত ছিলেন, ওখানেও আমাদের উপস্থিতিতে সেনাপ্রধান নির্দেশনাগুলো দিলেন। এগুলো কিন্তু 4 তারিখ রাত, তখন 12টার বেশি বাজে, আচ্ছা, প্রায় 12:30 বাজে তখনকার ঘটনা। কিন্তু এই যে পরের দিন সকালে যে ওনারা ছেড়ে দিবেন এইভাবে, এইটা তো আসলে বোঝা যায়নি। কারণ এটা যদি বোঝা যেত তাহলে অন্তত ওই জায়গাগুলো পুলিশ থাকতো, পুলিশ থেকে এই চেকপোস্ট বসিয়ে পুলিশ চেকপোস্টে আমি একটা ঘটনার কথা জানি, বনানীতে পুলিশ চেকপোস্ট থেকে যিনি দায়িত্বে ছিলেন তাকে সেখান থেকে সরিয়ে দেয় ডিজিএফআই নির্দেশনা দিয়ে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন জায়গায়, এবং উত্তরাতে যেখানে র্যাব দায়িত্বে ছিল এবং ওখানে র্যাবের সাথে সেনাবাহিনীরও কিছু লোক উপস্থিত ছিল, একজন মেজর সহ। তো ওখানেও যখন ছেড়ে দিল, তখন আমরা যখন উত্তরার ডিসি এবং ওখানে আরেকজন অফিসারকে ওখানে মোতায়েন করা হয়েছিল ডিসি পদমর্যাদার, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ওখানে কেন তোমরা ছেড়ে দিলে, তখন বলে যে এই মেজর সাহেব আমাদেরকে বলেছে। তো এটি তো এই এই তো যেহেতু 12:30 পর্যন্ত এইরকম কথা হলো, ফলে পুলিশ সেনাবাহিনীর উপরে আস্থা রেখেছে, একইভাবে আস্থা রেখেছিল সরকার। কিন্তু পরের দিন তো আমরা দেখলাম যে তারা ছেড়ে দিল, প্রথমে ওখানে, পরবর্তীতে শাহবাগে তারা ফ্রি করে দিল এবং যাত্রাবাড়ি তারা ফ্রি করে দিল। তো ফলে বাদ বাকি জায়গা তো পুলিশ অল্প কিছু জায়গার দায়িত্বে ছিল, তো সেগুলো তারা রক্ষা করতে সক্ষম হয় নাই। ক্যান্টনমেন্টে গেলাম, মানে সিকিউরিটি অ্যাডভাইজার ব্যতীত অন্য যারা এই সরকারি কর্মচারী যারা আছে, অর্থাৎ 3 বাহিনী প্রধান থেকে শুরু করে মিটিং এ যারা উপস্থিত ছিল, পাশাপাশি আমি এবং ডিজিএফআই, এবং আমরা পরবর্তীতে ডিএমপি কমিশনারকেও কল করে নিলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের আরো একজন কর্মকর্তাকে কল করে নিলাম। ওইখানে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান উনি নিজের হাতে লিখলেন যে কোন পয়েন্টে কারা থাকবেন, পাহারা দেবেন, অর্থাৎ এই গার্ডিং করবেন বহিরাগত ঠেকানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে উত্তরার দায়িত্ব দেয়া হলো র্যাবকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে, যাত্রাবাড়ির দায়িত্ব দেয়া হলো সেনাবাহিনীকে, তারাই নিলেন। এবং এইভাবে বিভিন্ন এলাকা ভাগ হলো, যে যেমন বঙ্গভবন, সেক্রেটারিয়েট, বাংলাদেশ ব্যাংক, তারপরে 32 নম্বর গণভবন, পার্লামেন্ট ভবন, প্রাইম মিনিস্টার্স অফিস, এগুলোর দায়িত্ব সেনাবাহিনী নিলেন যে তারা এগুলো গার্ডিং করবেন। এবং সকাল থেকেই, এবং শাহবাগেও সেনাবাহিনী মোতায়েন থাকবে, তারা নিয়ে বেশিরভাগ দায়িত্ব তারা নিলেন। এবং পরবর্তীতে ওখানে একটা ভিডিও কনফারেন্সে সকল জিওসি এরিয়া কমান্ডাররা যুক্ত ছিলেন, ওখানেও আমাদের উপস্থিতিতে সেনাপ্রধান নির্দেশনাগুলো দিলেন। এগুলো কিন্তু 4 তারিখ রাত, তখন 12টার বেশি বাজে, প্রায় 12:30 বাজে তখনকার ঘটনা। কিন্তু এই যে পরের দিন সকালে যে ওনারা ছেড়ে দিবেন এইভাবে, এইটা তো আসলে বোঝা যায়নি। কারণ এটা যদি বোঝা যেত তাহলে অন্তত ওই জায়গাগুলো পুলিশ থাকতো, পুলিশ থেকে এই চেকপোস্ট বিভিন্ন জায়গায়, এবং উত্তরাতে যেখানে র্যাব দায়িত্বে ছিল এবং ওখানে র্যাবের সাথে সেনাবাহিনীরও কিছু লোক উপস্থিত ছিল, একজন মেজর সহ। তো ওখানেও যখন ছেড়ে দিল, তখন আমরা যখন উত্তরার ডিসি এবং ওখানে আরেকজন অফিসারকে ওখানে মোতায়েন করা হয়েছিল ডিসি পদমর্যাদার, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ওখানে কেন তোমরা ছেড়ে দিলে, তখন বলে যে মেজর সাহেব আমাদেরকে বলেছে। তো এটি তো তো যেহেতু 12:30 পর্যন্ত এরকম কথা হলো, ফলে পুলিশ সেনাবাহিনীর উপরে আস্থা রেখেছে, একইভাবে আস্থা রেখেছিল সরকার। কিন্তু পরের দিন তো আমরা দেখলাম যে তারা ছেড়ে দিল, প্রথমে ওখানে, পরবর্তীতে শাহবাগে তারা ফ্রি করে দিল এবং যাত্রাবাড়ি তারা ফ্রি করে দিল। তো ফলে বাদ বাকি জায়গা তো পুলিশ অল্প কিছু জায়গার দায়িত্বে ছিল, তো সেগুলো তারা রক্ষা করতে সক্ষম হয় নাই। দর্শক, আলোচনা শুনেছেন, সেনাবাহিনী সবকিছু দায়িত্ব নিয়েছে কিন্তু তার দায়িত্ব পালন করে নাই। এখানে কিন্তু আমি বলবো গণ অভ্যুত্থানের প্রায় 100% সফলতা এসে গিয়েছে। যদি সেনাবাহিনী তার দায়িত্ব পালন করতো 10% বা 20%, যত বেশি দায়িত্ব পালন করতো ঠিক ততটাই কিন্তু হত্যাকাণ্ড হতো, ততটা শহীদের সংখ্যা বাড়তো। কিন্তু সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে, যখন দেখেছে জনগণের প্রতিরোধ এতটাই কঠিন যে এটা
ওভারটেক করে ওখানে যাওয়া কঠিন, তারপর তারা নিজেরা নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে, তখনই বিপ্লব সংগঠিত হয়েছে। তার মানে স্পষ্ট যে ওবায়দুল কাদের সাহেব, আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী, এই হাসিনা সবাই কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানকে দোষারোপ করে এই ঘটনার জন্য। হাসিনা এখনও মনে করে বা পুলিশ মনে করে সম্পূর্ণ দায়িত্ব যদি তারা নিজেরা নিত তাহলে হয়তোবা 5 আগস্টের মতো এই ঘটনা তাদের দেখতে হতো না। যাই হোক না কেন, আমরা সেনাবাহিনীকে অবশ্যই ধন্যবাদ জানাই, সেনা প্রধানকে জেনারেল ওয়াকারুজ্জামানকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি আসলে যেভাবেই হোক এটাকে ম্যানেজ করেছেন এবং স্বাধীনতাকামী দেশের পক্ষে কাজ করেছেন।